পানটা হাতে নিয়ে দেখলাম কি কি দিছে। না, সব ঠিক আছে, জর্দা, চুন, সুপারি সবই আছে। তাই পানটি মুখে পড়ে দিলাম। কিছুক্ষণ চিবানোর পর আমার কাছে মনে হচ্ছে সবকিছু যেন ঘুরতেছে। এ কি, নীলাও যেন আমার চারিপাশ দিয়ে ঘুরতেছে। তারপর কি হয়েছে বলতে পারবো না। যখন চোখ খুলে তাকালাম, দেখলাম ভাবি মাথায় পানি ঢালছে। সজীব ভাই এবং বড় ভাই আমাকে ধরে রাখছে। ভাবির আব্বা আম্মা পানি আনতেছে। আর নীলাকে দেখলাম আমার সামনে বরাবর কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওঠার জন্য চেষ্টা করলাম। ভাবি বলল, দাঁড়াও, মাথাটা মুছে দেই। মাথা মুছে দিয়ে একটা চেয়ারের কাছে নিয়ে বলল, এখানে বসে একটু রেস্ট নাও। আমি বসতেছিলাম, তখনই দেখলাম নীলা শয়তানি এক হাসি দিয়ে ওখান থেকে চলে গেল। আমি ভাবতে লাগলাম, ভাবি এত ভালো আর ভাবির বোন এত দুষ্টু কেন? অবশ্যই দুষ্টু মেয়েরাই সহজে পটে যায়। তবে এভাবে চলতে থাকলে আমার দৃঢ় বিশ্বাস বিয়ের আগেই নীলার সাথে প্রেম করতে পারবো। এসব চিন্তা করছি আর এরই মাঝে বড় ভাই আমার সামনে চেয়ারে বসলো। কি ব্যাপার, নীলার হাতে পান খেয়েই অজ্ঞান হয়ে গেলে? চুমা খাইলে তো তোমার খুঁজেই পাওয়া যাইত না। আরে বড় ভাই, আপনিও মজা নিচ্ছেন? আমি তো এর আগে কখনো পান খাইনি। তাছাড়া জর্দাটা একটু বেশি দিয়েছিল। ভেবেছিলাম কিছু হবে না, কিন্তু আমার ভাবনাটা মিথ্যে হয়ে গেল আর আমি পড়ে গেলাম। বুঝতে পারছি। তো শোনো, প্রেম করতে গেলে এরকম ছোট ছোট কষ্ট করতেই হবে। আর তাছাড়া অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে, বুঝেছো তো? বুঝতে পারলাম। আমরা কথা বলতেছিলাম আর এরই মাঝে দেখি নীলা সজীব ভাইকে নিয়ে এসে আমাদেরকে বলছে, চলেন আপনাদেরকে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই। বড় ভাই বলল, খারাপ হবে না, চলো গ্রামটা একটু ঘুরে আসি। গ্রামের ভিতরে রাস্তা দিয়ে হাঁটতেছি। রাস্তাটির দুপাশে সারি সারি লাগানো গাছ আর দুপাশে অনেক বিস্তৃত এলাকা জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ রাস্তাটির সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। এরকম মনোমুগ্ধকর পরিবেশ পছন্দের মানুষের সাথে উপভোগ করার সুযোগ পেয়ে মনটা খুশিতে বাকবাকুম করতেছে। বড় ভাই বলে উঠল, চলো সরিষা খেতে কয়েকটা ফটো তুলি। আমিও তার কথায় সায় দিলাম। আমরা একসাথে সেলফি তুলতে চাইলাম, কিন্তু নীলা আসলো না। আমি আমাদের তিনজনের কয়েকটি ফটো তুললাম। অনেক আশা নিয়ে নীলাকে বললাম, আপনি একাই দাঁড়ান, আপনার একটা ফটো তুলি। আসলে আমি ফটো তুলি না, এমনকি কেউ যদি ফটো তুলতে বলে তাহলেও আমার অ্যালার্জি হয়। কথাটি শুনিয়া সজীব ভাই এবং বড় ভাই উভয়ই অট্ট হাসিতে মেতে উঠল। আমি বোকার মতো নীলার দিকে চেয়ে রইলাম। অবশেষে নিজেকে সামলিয়ে বললাম, তাই নাকি? তাহলে ফটো তোলার দরকার নাই। আমি মনে মনে নিজেকে নিজেই গালি দিচ্ছি, কেন যে ফটো তুলতে চাইলাম আর নিজে নিজেই অপমানিত হলাম। যাই হোক, এই মেয়েকে কিছু বললে অনেক ভেবেচিন্তে বলতে হবে। সবাই এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতেছে, শুধু আমি ব্যতীত। কেননা মনে যদি শান্তি না থাকে তাহলে স্বর্গে গিয়েও সুখ পাওয়া যায় না। অবশেষে সবাই চলে আসলাম। আমি রাতে শুয়ে শুয়ে ভাবতেছি কালকে তো চলে যাব, কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে কথাই হলো না। তাহলে কবে মোবাইল নম্বর বা ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার নিব আর কবেই বা প্রেম করব? সেই চিন্তায় আমার ঘুম আসতেছে না। কালকে সাহস করে মোবাইল নাম্বার চাবো নাকি? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। না, ফটো তুলতে গিয়ে একবার অপমানিত হয়েছি, আবার নাম্বার চাইতে গিয়ে যদি আবার অপমানিত হই। আর তাছাড়া সব ক্ষেত্রে শুধু সাহস দেখালেই সফলতা পাওয়া যায় না, বুদ্ধিরও প্রয়োজন হয়। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি জানি না। সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখি সবাই কাজে ব্যস্ত। নীলাও দেখি অনেক কাজ করতেছে। মনে মনে ভাবলাম আজকে তো নীলার সাথে কথাই বলা যাবে না, তাই উদাস মনে চেয়ারে বসে আছি। কিছুক্ষণ পর পিছন থেকে কে যেন বলল, বেআইয়ের কি মন খারাপ? আমি পিছন দিকে তাকিয়ে দেখি নীলা। তারপর বললাম, না এমনি কেন যেন ভালো লাগতেছে না। ও আচ্ছা, আমি যাই, আমার অনেক কাজ করতে হবে। এটা বলেই নীলা চলে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। সবাই রেডিও হয়েছে, আমিও রেডি হয়েছি বাড়িতে যাওয়ার জন্য। ভাবির মনটা খারাপ, তাদের পরিবার ছেড়ে চলে যাচ্ছে। আমার মনটাও খারাপ, নীলাকে ছেড়ে চলে যাচ্ছি বলে। নীলা আমার কাছে এসে বলল, বেআই আবার আসবেন কিন্তু। আমিও তাকে কিছু বলতে যাব, তার আগে সে সজীব ভাইদের কাছে গেল তাদের বিদায় জানাতে। আমি আর কিছু বললাম না, গাড়িতে উঠে পড়লাম। একে একে সবাই উঠে পড়ল। আমি নীলার দিকে তাকিয়ে আছি। নীলা আমার চোখে একবার চোখ রেখেছিল, কিন্তু সেই চোখে আমার জন্য কোনো অনুভূতি আছে কিনা বুঝতে পারলাম না। কি আর বলবো, এই কয়দিনে আমি যা বুঝলাম মেয়েটি আসলে অনেক রহস্যময়ী। কেননা একবার মনে হয় মেয়েটি আমার সাথে কথা বলতে ইচ্ছুক, এই কারণে নিজে থেকে অনেক সময় আমার সাথে কথা বলেছে। আবার মনে হয় আমার সাথে কথা বলতে তার কোনো আগ্রহ নেই। ধ্যাত, আমি মনে হয় ব্যর্থ হলাম। হতাশ মন নিয়ে সজীব ভাইদের বাড়ি পৌঁছালাম। সকালবেলায় খাওয়া দাওয়া করে বসে বসে ফেসবুক চালাচ্ছি, আর তখনই ভাবি এসে বলছে, কি করছো?
এই একটু ফেসবুক চালাচ্ছি। তুমি ফেসবুক চালাও, তাহলে আমাকে রিকোয়েস্ট পাঠাও না কেন? ও, আপনিও চালান নাকি? আচ্ছা, আপনার আইডির নাম বলেন। চাঁদের বুড়ি। কি নাম আর খুঁজে পাননি? ভাবি কিছু না বলে শুধু একটু মুচকি হাসলো। আমি রিকোয়েস্ট পাঠিয়ে ভাবির আইডি দেখতেছি। দেখলাম ভাবির প্রতিটি স্ট্যাটাসে ইয়া আক্তার নীলা নামের এআইডি ভালো ভালো কমেন্ট করছে এবং প্রতিটি কমেন্টে আপু শব্দটি উল্লেখ করেছে। কেন যেন আমার মনে হইতেছিল এ আইডি নীলার আইডি হবে। নিশ্চিত হওয়ার জন্য ভাবিকে বললাম, আচ্ছা ভাবি, হিয়া আক্তার নীলা এটা কার আইডি? আপনার প্রতিটা স্ট্যাটাসে ভালো ভালো কমেন্ট করছে। ও, এটা আমার ছোট বোন নীলার আইডি। আমার মনে যেন আশার প্রদীপ জ্বলে উঠল, কিন্তু ভাবিকে তা বুঝতে না দিয়ে বললাম, ও। ভাবি আমার এখান থেকে চলে যাওয়ার পর আমি নীলাকে রিকোয়েস্ট পাঠালাম। তারপর বিকেল বেলায় সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমাদের বাড়ি চলে আসলাম। রাতে ফেসবুকে ঢুকে দেখলাম অ্যাকসেপ্ট করে নাই। পরপর 3 দিন দেখলাম তাও অ্যাকসেপ্ট করে নাই। আমার খুব রাগ হলো, তাই এসএমএস করলাম, আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, প্রেমপত্র পাঠাইনি যে এত ভাব ধরতে হবে। এসএমএসটি পাঠিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকে দেখলাম নীলা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে এবং একটা এসএমএসও দিছে। এসএমএসটি এরকমের ছিল, আসলে কি জানেন, আমি এখন পর্যন্ত কোনো ছেলের আইডি আমার কোনো ফেসবুক ফ্রেন্ড করিনি, এমনকি অপরিচিত কোনো মেয়েও ফ্রেন্ড লিস্টে নেই। তাই একটু দ্বিধায় আছিলাম। প্লিজ রাগ করেন না, আপনার রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করেছি। আমি কিছুই লিখলাম না, শুধু সিন করে রাখলাম আর মনে মনে ভাবতে লাগলাম, যাক একটু রাগ দেখিয়ে কাজ হয়েছে। তারপর ফ্রেশ হয়ে আমি কলেজের দিকে রওনা হলাম। মনটা অনেক খুশি, যেন বিশ্ব জয় করে ফেলেছি। অবশ্যই আমি মনে করি একটা নারীর মন জয় করা বিশ্ব জয় করার চেয়ে কম নয়। পরক্ষণে ভাবতে থাকলাম, ও তো আমার ফেসবুক ফ্রেন্ড হয়েছে, গার্লফ্রেন্ড তো হয়নি। তাহলে আমার মন এত খুশি কেন? মন মুচকি হেসে আমাকে বলল, আরে বোকা, গার্লফ্রেন্ড হয়নি তো হয়ে যাবে, এত চিন্তা করিস কেন? আমি মনের সাথে সহমত প্রকাশ করে খুশি মনে কলেজে আড্ডা দিয়ে বাড়ি চলে আসলাম। রাতে ফেসবুকে লগ ইন করে নীলাকে খুঁজতে থাকলাম। হ্যাঁ, অনলাইনে দেখতে পাচ্ছি, কিন্তু এসএমএস দিব কিনা ভাবতেছি। আর এরই মাঝে দেখি একটা এসএমএস এসে পড়েছে। হ্যাঁ বেআই, কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো। আপনার বাড়ির সবাই কেমন আছে? ভালো। তারপর আমি তার মেসেজের জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু মেসেজ দিচ্ছে না। তাই আমি নিজেই মেসেজ দিলাম, এখন কি করেন? কিন্তু কোনো রিপ্লাই আসে না। পরক্ষণে দেখতে পেলাম সে অনলাইনে নেই। মেয়েটার ওপর খুব রাগ হলো, কেননা কোনো কিছু না বলে অনলাইন থেকে চলে যাওয়ার কোনো মানে হলো? মেয়েটাকে বিয়ে করতে পারলে এর শাস্তি সুদে আসলে তখন দিব। পরের দিন সকালবেলা নীলাকে অনলাইনে দেখতে পেলাম, তাই মেসেজ দিলাম, গুড মর্নিং। সিন করেছে অথচ কোনো অ্যান্সার দিচ্ছে না। দীর্ঘ 3 মিনিট পর একটা এসএমএস দিল, গুড মর্নিং। এতক্ষণ পর? ও সরি, এক বান্ধবীর সাথে কলেজের বিষয়ে কথা বললাম। কেন, কলেজে কোনো সমস্যা হয়েছে? আরে না, আজকে কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু আম্মু এত করে আজকের দিনটা থেকে যাওয়ার কথা বললো, তাই বাধ্য হয়ে থাকতে হলাম। আচ্ছা, শুনেছি আপনাদের বাসা নাকি খুলনা সিটিতেই? খুলনা নিরালা 27 নম্বর রোড। এখান থেকে আপনাদের কলেজে যেতে অটোতে 15 মিনিট সময় লাগে, হালকা জ্যাম থাকা সত্ত্বেও। ও তাই, ভালো। অনেকক্ষণ হলো কোনো এসএমএস পাচ্ছি না। হ্যালো, আছেন কি? না, মেয়েটি আবার হুট করে চলে গেছে। মেয়েটির মনে হয় সাধারণ জ্ঞানটুকু নেই, হুট করে চলে যায়। তাই রাগে দুঃখে মোবাইলটা বিছানায় রেখে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মা ডাকতে আসলো। কলেজে যাবি না? না, আজকে কলেজে ক্লাস হবে না। ও তাহলে ভালোই হলো, তোর আব্বু তোকে মার্কেটে যেতে বলেছিল, কিন্তু আমি না করেছিলাম তুই কলেজে যাবি বলে। তাহলে এখন নাস্তা করে যা। আমি মার্কেটে গিয়ে কি করব? আর তাছাড়া টাকা দিয়ে লোক রেখেছে, তারা কি করে? তোর আব্বুর সাথে যে লোকটা কাপড়ের দোকানে থাকে সে বিয়ে করার জন্য ছুটি নিয়েছে। আর কসমেটিক্সের দোকানে 3 জনের মধ্যে একজনের মা নাকি খুব অসুস্থ, এ কারণে ছুটি নিয়েছে। জানিসই তো কসমেটিক্সের দোকানে কিরকম ভিড় পড়ে, 2 জন সামলাতে পারে না, তাই তোকে যেতে বলেছে। আমি তো কোনোটার দামই সঠিকভাবে জানি না। তোর কোনোটার দাম জানা লাগবে না, বাকি 2 জন আছে না, ওরাই দাম বলে দেবে। আচ্ছা, আমার কথা বলতে হচ্ছে কেন? তুই যাবি কিনা বল। আচ্ছা, যাচ্ছি তো, রাগ করো কেন? মায়ের কথার অবাধ্য হওয়া যাবে না, তাহলেই কঠিন প্রবলেম। আমাদের সংসারে মা যা বলবে তাই হবে। তাই আর কি, মা মার্কেটে যেতে বলেছে, যেতে হবেই। কেন যে কলেজে যাওয়া নিয়ে মিথ্যে বললাম, মিথ্যে বলার শাস্তি সাথে সাথেই পাচ্ছি।
তাই একগাদা দুঃখ নিয়ে মার্কেটে যাচ্ছি। আর ভাবছি যখন দুঃখ আসে তখন চারদিক থেকেই আসে, যেন দুঃখগুলো প্রতিযোগিতায় মেতে ওঠে। কে কত কষ্ট দিতে পারে দেখি, তোরা কে কত কষ্ট দিতে পারিস। তারপর যে জয়ী হবে তাকে আমি মেডেল দিব। এসব ভাবতে ভাবতে দোকানের সামনে এসে পড়েছি। সোলাইমান ভাই আমাকে দেখেই বলল, কি ভাই, দোকানে আসতে মন চায় না? আমি মুচকি হাসি দিয়ে বললাম, আরে না ভাই, সামনে পরীক্ষা, তাই একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত। ও তাই, আসেন দোকানের ভিতরে এসে বসেন। একটা চেয়ার দেখিয়ে বলল। বসেন এখানে। তারপর আবার কাস্টমারদের সাথে কথা বলে ব্যস্ত হয়ে পড়লেন। সোলাইমান ভাই আমাদের এই কসমেটিক্স দোকানের অনেক পুরাতন কর্মচারী, অনেক ছোট থেকেই এই দোকানে কাজ করত। অনেক মজার লোক, কাস্টমারদের সাথে এত মজা করে কথা বলে যে কাস্টমাররা জিনিস কিনতে বাধ্য হয়। আমি তাদের ব্যস্ততা অনুভব করতেছি, ভালোই লাগছে। তো হঠাৎ করেই কেন জানি নীলার কথা মনে পড়ল, তাই আর দেরি না করে ফেসবুকে ঢুকলাম। কিন্তু ফেসবুকে পেলাম না। অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর একটা SMS পেলাম। এ কি, নীলাই তো SMS করেছে। SMS এ লেখা, কিছু না, আপনি? আমি ভাবতে লাগলাম এইটা কি SMS করলো। পরক্ষণে মনে পড়ল সকালে বলেছিলাম আপনি কি করেন, সেটার উত্তর এখন দিয়েছে। আমি না হেসে পারলাম না। সকালে প্রশ্ন করলে বিকালে উত্তর পাওয়া যায়। আমিও একটা SMS করলাম, এই দোকানে বসে আছি। কিসের দোকান? কসমেটিক্সের দোকান। ও, ওখানে কি করেন? এই কিছু না, আমাদের দোকানে বসে আছি। আপনাদের না কাপড়ের দোকান? একটা কাপড়ের দোকান আর একটা কসমেটিক্সের দোকান। ও ভালো। আপনি না অনেক মজার লোক। কেন, আমি আবার কি করলাম? আপনাকে সকালে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর বিকালে দেন। এত হাসেন না, মুখের ভেতর মাছি ঢুকবে। না, ঢুকবে না। আপনার মতো সুন্দরী বিয়ানের সাথে কথা বলার সময় কোনো মশা মাছি আমাকে ডিস্টার্ব করে না। ও তাই বুঝি। আচ্ছা, এখন কি করেন? আপেল খাচ্ছি, খাবেন? যদি দেন তাহলে অবশ্যই খাবো। আচ্ছা, আমি মনে মনে দিলাম। ও, অ্যাপেলটি তো অনেক মিষ্টি। অবশ্যই মিষ্টি মানুষের ছোঁয়া পেলে সবই মিষ্টি হয়ে যায়। তাই আমি বুঝি মিষ্টি মানুষ। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, প্লিজ রাখবেন? যদি রাখার মতো হয় তাহলে রাখবো, আপনি বলতে পারেন। ফেসবুক থেকে চলে যাওয়ার সময় আমাকে একটু জানিয়ে চলে যাবেন প্লিজ। ও এই কথা, আপনি না সহজ কথাকে এত ভনিতা করে বলেন যেন না জানি কোনো কঠিন কথা বলবেন। আসলে আমি এরকমই, সহজ কথাকে কঠিন করে এবং কঠিন কথাকে সহজ করে বলি। কবে যেন আপনাকে অনেক কঠিন কথা এত সহজ করে বলবো যে আপনি জ্ঞানও হারিয়ে ফেলতে পারেন। এই যে মিস্টার, আমি আপনার মতো নই যে কিনা পান খেয়েই জ্ঞান হারিয়ে ফেলে। নিজের ফাঁদে নিজেই ধরা পড়লাম। আচ্ছা, আপনি কিন্তু আমার কথা রাখবেন কিনা সেটা বলেননি। ও আচ্ছা, ঠিক আছে। আপনাকে ফেসবুক থেকে চলে যাওয়ার সময় সুন্দর করে বিদায় জানিয়ে তারপর চলে যাব, ঠিক আছে? ঠিক আছে। বিআই সাহেব ভালো থাকবেন, পরে কথা হবে, এখন বাই। দাঁড়ান, একটু কথা আছে। কি কথা বলেন বিআই, শুনি। রাতে ফেসবুকে আসবেন তো? ও সরি বিআই, রাতে আসতে পারবো না। এমনকি আগামীকাল সারা দিনেও ফেসবুকে আসতে পারবো না। একেবারে আগামীকাল রাতে ফেসবুকে আসবো। কেন এত লম্বা বিদায় কেন? আগামীকাল কলেজের হোস্টেলে উঠবো, তো রাতে সব গুছিয়ে রাখতে হবে। এবং আজকে রাত জাগা যাবে না, কেননা সকালে উঠতে হবে। আর সকালে রওনা দিলে দুপুরে হোস্টেলে পৌঁছাতে পারবো। তারপর আমাকে একটু ঘুমাতে হবে, কেননা জার্নি করলে প্রচুর ঘুম পায়। সো আপনার সাথে একেবারে আগামীকাল রাতে কথা হবে, যদি বেঁচে থাকি। ও, তাহলে আর কি করার। আচ্ছা, ভালো থাকবেন, বাই। ওকে, আপনিও ভালো থাকবেন, বাই। আমার লাস্ট SMS টি সিন না করে চলে গেল। মেয়েটি কেমন জানি, বুঝলাম না, যেন তারা লেগেই থাকে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই সোলাইমান ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম। আজকে রাতে ফেসবুকে ঢোকার কোনো ইচ্ছা নেই, কেননা যেখানে নীলা নেই সেখানে আমিও নেই। তাই আগেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম, কিন্তু কোনো কিছুই ভালো লাগছে না। আজকের দিনটা যেন অনেক লম্বা, ফুরাতে চাচ্ছে না। আমি যে রাতের জন্য অপেক্ষা করছি সেটা তো আর রাত জানে না, তাই রাতের এত অবহেলা। আসলে অপেক্ষা করা যে কতটা বিরক্তিকর, নীলার প্রেমে না পড়লে হয়তো বুঝতেই পারতাম না। অবশেষে যেন রাতের আগমন হলো। আমি সন্ধ্যা রাতেই ফেসবুকে ঢুকে আছি আর প্রতীক্ষা করতেছি নীলার আগমনের জন্য। নীলা এসেছে, কিন্তু কোনো SMS দিচ্ছে না। তাই আমি আগে SMS দিলাম, হাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। কি করেন? শুয়ে আছে। আপনি কি করেন? এখনই শুয়ে পড়েছেন? ভালো। আর আমরা মিষ্টি পান খাচ্ছি। হোস্টেলে পান পেলেন কোথায়? হোস্টেলে সবই পাওয়া যায়, বুঝলেন? বুঝলাম। তা একাই খাবেন, আমাকে দিবেন না? না,
আপনাকে দিবও না, কেননা আপনি পান খাইতে পারেন না, জ্ঞান হারিয়ে ফেলেন। না, এখন খাইতে পারবো। আচ্ছা জানেন, ওই দিনের ঘটনা নিয়ে একটা গান বানাইছি। তাই নাকি? প্লিজ আমাকে শোনান। শোনাবো কিভাবে? আপনি তো মোবাইল নাম্বার দেননি, আর তাছাড়া মেসেঞ্জারে ফোন দিলে রিসিভ করেন না তো।